আসসালামু আলাইকুম। আজ 25 এপ্রিল 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত আমির ও বিএনপি মহাসচিবের মধ্যে তুমুল বাকযুদ্ধ। 250 জন ভারতীয়কে ইহুদি হিসেবে নাগরিকত্ব দিল ইসরায়েল। ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। শুরুতেই দেশের খবর। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যে আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজ তাদের কি দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন। শনিবার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের বিভিন্ন স্তরে কর্তৃত্ব কায়েম করেছিল, কিন্তু আজ তাদের সেই দুর্দিনে কোনো লাঠিয়াল পাশে এসে দাঁড়ায়নি। জামাত আমির বলেন, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তিনি বলেন, বিএনপি তাদের দেওয়া 31 দফা কর্মসূচি সংস্কারের তাদের ইশতেহারেরই তারা বিরোধিতা করছে। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধ হয় তারা হারিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, বিএনপি ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে আপনারা ক্ষমতার এনজয় করতে পারতেন না। ক্ষমতায় আসার আগেই আপনারা ভুলেছিলেন শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল। শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি। আহত বন্ধুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখেনি, কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি আপনারা। বিরোধী দলীয় নেতা বলেন, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতে পারতেন না দেশে ফিরে আসার। আমার জেলের সহকর্মী পার্টনার আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে ছিলেন, একই সঙ্গেই ছিলাম। তারা হতাশা ব্যক্ত করে বলতেন, 41-এর আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব না। 24-এর অভ্যুত্থানের পরে যখন বঙ্গভবনে শপথ নিলেন উপদেষ্টারা, বিএনপির বাংলাদেশে উপস্থিত সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার আমি পাশাপাশি ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি কিছু না বলে আসমানের দিকে আমার এই আঙুলটা উঠল। তিনি বললেন, আসলে এটা খোদার দান, এটাই মিরাকল। সেই খোদার দান ভুলে গেলেন। এখন কেউ কেউ দাবি করে অমুক আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে, এগুলো সব ভুয়া। তিনি বলেন, আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি, কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরী সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরী নিয়ে ঘাটে ফিরেছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপামর স্বার্থ সমাজ জীবন বাঁচিয়ে রেখে তখন ঝাঁপিয়ে পড়েছিল। শ্রমিকরা পাশে দাঁড়িয়েছিল, মায়েরা রাস্তায় নেমে এসেছিলেন, স্ত্রী তার স্বামীকে পানি এগিয়ে দিয়েছিল, সন্তান কোলে নিয়ে মা রাস্তায় নেমে এসেছিলেন। এই দিনগুলো ভুলে যাবেন না। জামাত আমির আরও বলেন, সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি, তারা তার বিরোধিতা করেছে। যে আইনগুলো সংশোধন না হলে, অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সবগুলো আগের স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বিএনপিকে পরিষ্কার দেখতে পাচ্ছি। সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক গজ দূরে মানুষের আইনের আশ্রয়ের থানার ভেতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। বার্তা পরিষ্কার, যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করলো। এটা ফ্যাসিবাদ। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে
এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াত আমিরের এই বক্তব্যকে বিভেদ ও ধূম্রজাল তৈরির প্রচেষ্টা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী। তিনি আরও বলেন, জামাত ইসলামের আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে। এবার দেশের বাইরের খবর। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা ২৫০ জনেরও বেশি মানুষ। তারা নিজেদের বাইবেলের মানাসে গোত্রের বংশধর বলে দাবি করেন। ইসরায়েল সরকারের একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের এখানে আনা হয়েছে। রাত ১০টার দিকে দীর্ঘ ফ্লাইটের ক্লান্তি নিয়ে তারা টার্মিনাল 1-এ প্রবেশ করেন। নীল সাদা বেলুনের তোরণ পেরিয়ে লাল গালিচায় হেঁটে আসেন তারা। স্পিকারে বাজছিল ওশেহ সালোম গান। স্বজনেরা ছোট ইসরায়েলি পতাকা নাড়িয়ে তাদের স্বাগত জানান। গত নভেম্বরে ইসরায়েল সরকার মিজোরাম ও মণিপুর থেকে এই সম্প্রদায়ের হাজার হাজার সদস্যকে দেশে আনার সিদ্ধান্ত নেয়। ২০৩০ সালের মধ্যে বাকি ৬,০০০ সদস্যকে ইসরায়েলে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন উইংস অব ডন। ২০২৬ সাল জুড়ে ১২০০ জনকে ইসরায়েলে আনার পরিকল্পনা রয়েছে এবং আগামী ২ সপ্তাহে আরও ২টি ফ্লাইট আসার কথা রয়েছে। সাভেই ইসরায়েল সংস্থাটি এই অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করছে। সংস্থাটি জানায়, ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ বনেই মেনাসে ইসরায়েলে এসেছেন। এখনও প্রায় ৭,০০০ জন ভারতে রয়েছেন। বিমানবন্দরে অনেকের সঙ্গে বহু বছর পর প্রিয়জনের দেখা হয়। অনেকের চোখে তখন আনন্দের অশ্রু। ২০০৬ সালে ইসরায়েলে আসা ৭১ বছর বয়সী দাগান জোলাত তার পুরনো প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলেন, এই মানুষটি আমার ভাইয়ের মতো, ৯ বছর তাকে দেখেনি। অভিবাসন মন্ত্রী ওফির সোফার বিমানবন্দরে নতুনদের স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও বলেন, এটি এমন একটি অভিযানের শুরু যা পুরো সম্প্রদায়কে অভিবাসনের সুযোগ দেবে। বছরে ১২০০ জন নতুন আসা সদস্যদের প্রথমে নাজারেথ সংলগ্ন উত্তরের শহর নফ হাগালিলের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হবে। সেখানে আগে থেকেই বনেই মেনাসে সম্প্রদায়ের অনেকে বসবাস করছেন। এবার ইরান প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সাম্প্রতিক সংঘাতের ময়দানে ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ এখনও অব্যবহৃত ও অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করে জানিয়েছেন, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। মুখপাত্র রেজা তালাইনিকের দেওয়া তথ্য মতে ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১,০০০-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি আরও উল্লেখ করেন যে পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় কোনো নির্দিষ্ট স্থাপনা বা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবে ইরানের সামগ্রিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা কোনোভাবেই থমকে যাবে না, বরং নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে নেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ও সামরিক কৌশলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী নিয়েও ইরান তাদের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মুখপাত্রের মতে এই প্রণালীটি বর্তমানে ইরানের জন্য নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার। হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান পার্শ্ববর্তী জলসীমার পরিস্থিতির উপর সরাসরি প্রভাব বিস্তার করে আসছে এবং এটিকেই তারা কৌশলগত চালিকা শক্তি হিসেবে ব্যবহার করছে। মূলত ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে উত্তেজনার এই চূড়ান্ত সময়ে ইরান নিজেদের সমর শক্তি ও ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে পাল্টা যুদ্ধের এক বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে ইরানে ইরফান কায়ানি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে দেশ জুড়ে চলা বিক্ষোভের সময়
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। ইরানের ভাষ্য অনুযায়ী তিনি ইসরায়েলের একজন এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। ফাঁসির সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বিরুদ্ধে প্রথমে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। পরে দেশটির সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর তার ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তসনিম নিউজ এজেন্সি। ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির ইস্পাহান প্রদেশে অস্থিরতার সময় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নির্দেশে পরিচালিত একটি অভিযানের প্রধান সদস্যদের একজন ছিলেন। তার বিরুদ্ধে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, ককটেল ব্যবহার, ধারালো অস্ত্র বহন, যান চলাচলে বাধা সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়। এর আগে বৃহস্পতিবারও নিষিদ্ধ বিরোধী সংগঠনের এক সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছিল। ইরান জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীনের পরই ইরানের অবস্থান। ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে বের করার মার্কিন হুমকির মুখে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিকোসিয়ায় এক শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য হিসেবে দাবি করে বলেন, পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সৃষ্ট এই গুঞ্জন নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন, বরং স্পেন আন্তর্জাতিক আইন মেনেই তার সব দায়িত্ব পালন করছে। খবর রয়টার্সের। এএফপি জানায়, একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে এমন সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে। এর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাবনাও বিবেচনায় আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। তবে নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সানচেজ বলেন, স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং আমরা আমাদের সব দায়িত্ব পালন করছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কী করবে তা নিয়ে আমি একেবারেই উদ্বিগ্ন নই। তিনি স্প্যানিশ ভাষায় বলেন, তারা কোনো ইমেইলের ভিত্তিতে কাজ করেন না। সানচেজ আরও বলেন, স্পেনের অবস্থান পরিষ্কার, জোটের সঙ্গে পূর্ণ সহযোগিতা, তবে সবকিছুই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে। ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের কোনো স্পষ্ট বিধান নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধে অংশ না নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। স্পেন, ফ্রান্স ও ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এই উত্তেজনার মধ্যে ট্রাম্প ন্যাটোকে নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন এবং এটিকে কাগজে বাঘ বলেও উল্লেখ করেছেন। স্পেন সরকার বলছে, তাদের অবস্থান আন্তর্জাতিক আইন মেনে এবং মিত্রদের সঙ্গে সমন্বিত সহযোগিতার ভিত্তিতে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।